প্রবাসীরা দুই ভাগে বিভক্ত। একটা অংশ যারা কার্যত রুজি রোজগারের জন্যই পা বাড়ান, অতি নিম্ন ওয়েজে তারা সেখানে চাকরি করে, এদিকে পোষায় না। তারা হাজিদের দিকে চেয়ে থাকে, কেউ তাদেরকে একটু স্নেহ আদর করবে কিনা। কেন? এটি কেন হবে? অন্য দেশের লোকেরা তো এরকম হয় না। এখানে ওই সিন্ডিকেট চক্র শুরু থেকে শেষ সব জায়গায় গাঁটে গাঁটে গাপটি মেরে বসে আছে। এই লোকগুলার রক্ত বিক্রি করে ওরা ওদের সাথে উপহাস করে, ওদের বিজনেস করে। এই সব জায়গা অবশ্যই চিহ্নিত করতে হবে এবং এদেরকে আইনের আওতায় এনে 10 জনকেও যদি শাস্তি দেওয়া হয়, আমি বিশ্বাস করি ওদের সবগুলার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা যদি সাকসেসফুলি সিনসিয়ারলি এই কাজগুলো করতে পারি, এই সরকারের ক্রেডিট যে এই দলের যিনি জন্মদাতা ছিলেন, এই দরজা এই জানালা তিনি খুলেছিলেন। তাদের আমলে এসে যদি আমাদের প্রবাসী ভাই বোনদের বঞ্চনা দূর হয়, তাহলে তাদের নামটি ওদের হৃদয়ে সোনার অক্ষরে লেখা হয়ে যাবে। কিন্তু অতি চমৎকার চমৎকার কথা এখানে আমরা আওড়ালাম, কাজের কাজ কিছুই হলো না। যেই তিমিরে সেই তিমিরেই থাকলো। তাহলে শুধু এই সরকার ডিসরেসপেক্টেড হবে না, আমরা সবাই ডিসরেসপেক্টেড হব। আমাদের প্রতি ওদের একটা ঘৃণাবোধ তৈরি হবে যে ওরা কথা বলে সুন্দর সুন্দর, কিন্তু আমাদের জন্য কিছুই করে না। আমার বিনয়ী অনুরোধ, এই ভাই বোনগুলোকে যেন আমরা টাকার মেশিন হিসাবে না দেখি। আমরা যেন আমাদের প্রাণ হিসাবে, কলিজা হিসাবে দেখি। যদি আমরা কলিজা হিসাবে দেখতে পারি, তাহলে তাদের আত্মা যেমন শান্তি পাবে, আমাদের আত্মা শান্তি পাবে। একটা বিশেষ বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত। এটি হচ্ছে ভিসা জটিলতা। অনেকে বলেছেন, আমি পার্টিকুলারলি জিজ্ঞেস করেছি তাদেরকে, তোমাদের সমস্যাগুলো কোথায়? তারা বলেছে, আমরা তো আগে করেছি কনভেনশনাল পাসপোর্ট, এরপরে করেছি আমরা এমআরপি, এখন ই পাসপোর্ট করতে গেলে এমআরপি এবং আমাদের এনআইডি এই দুইটা হুবহু মিল থাকতে হবে। আমাদের অফিস ল্যাপসেসের কারণে ওই আকার একার নামের একটু ওদিক সেদিক, বয়সের একটু সামান্য তারতম্যের কারণে এখন আর ই পাসপোর্ট হচ্ছে না। ফলে আমরা কিন্তু অনেকেই এখানে ইলিগেল হয়ে গেছি অলরেডি, আর কেউ কেউ হওয়ার উপক্রম। এই সংখ্যা শত নয়, হাজার হাজার। এই প্রবলেমটা কিভাবে সর্ট আউট করে সলভ করা যায়? দুর্বলতা কিছু আমাদের অফিসিয়াল, কিছু হয়তো তাদের, কিন্তু মানুষগুলো তো আমাদের, এরা তো আমাদের অ্যাসেট। আমাদের এই অ্যাসেটগুলাকে কিভাবে আমরা এই ব্যাপারে হেল্প করতে পারি, এটা তাদের মেইন প্রবলেম। তার লিগ্যাল ইনস্ট্রুমেন্ট যদি তার হাতে না থাকে, তাহলে ওই দেশে থাকবে কিভাবে? তার তো ঠিকানা হবে জেল। সে গেল পরিবার আর সমাজকে সাহায্য করার জন্য, এখন ঠিকানা যদি তার জেল হয়, তাহলে তো হলো না। তা আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিদেশের মাটিতে থেকেই এনআইডি এবং পাসপোর্টের এই জটিলতাটা অতি সহজে কিভাবে নিরসন করা যায়, ইনশাল্লাহ আপনি পারবেন, শুধু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। আমরা আপনার জন্য দোয়া করব, আপনি যাতে পারেন। আর লাশগুলা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর নামে দুহাই দিয়ে বলবো, একদিনের জন্য যেন সেই লাশ নিয়ে কোনো টানা হেঁচড়া না হয়। আমরা বেঁচে থাকলে, এই দেশ বেঁচে থাকলে সসম্মানে আমাদের কাঁধের উপর করে যেন সেই লাশগুলা দেশে নিয়ে আসা হয়। এরপরে দূতাবাসের ব্যাপারে যে কথাগুলো বলেছেন, আমি সবগুলোর সাথে সম্পূর্ণ একমত। কিন্তু দূতাবাস কর্মকর্তা কর্মচারীরা আমাদের ভাই বোন, আমরা তাদেরকে অপমানিত করতে চাই না। সরকারের উচিত তাদেরকে প্রপার ওরিয়েন্টেশন দেওয়া। এবং এখানে যে একটা চমৎকার প্রস্তাব এসেছে যে একটা সংসদীয় টাস্ক ফোর্স হতে পারে,
দুনিয়ার ভালনারেবল যে সমস্ত কান্ট্রি, যেখানে আমাদের সমস্যাগুলো বেশি, এই টাস্কফোর্স মাঝে মাঝে ফিজিক্যালি সেগুলো ভিজিট করবে, করে তাদের কথা নিজ কানে শুনবে। সেখানে দূতাবাসের আমাদের কর্মকর্তা কর্মচারীরাও থাকবেন। এই সব কিছু মিলে আমরা যদি একটা টোটাল প্যাকেজের দিকে যাই, তাহলে আমি রিমিটেন্স বাড়ার উদ্দেশ্যে বলছি না, আমি বলছি মানবতাকে সম্মান করার উদ্দেশ্যে আমরা এই কাজগুলো করলে আমি বিশ্বাস করি এই রিমিটেন্স দ্বিগুণ তিগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। দেশ এবং জাতি বেনিফিটেড হবে, তারা বেনিফিটেড হবে, সম্মানিত বোধ করবে। আমরা যেহেতু তাদেরকে যোদ্ধা বলছি, আমরা যেন মেহরবানি করে তাদেরকে বীরের সম্মানটুকু দিই। শ্রমবাজারের জন্য একটা টাস্ক ফোর্স গঠন করা যায় কিনা, সমস্ত সমস্যাবলী খতিয়ে দেখে রিকমেন্ডেশনস দেওয়ার জন্য, নিরসনের জন্য যে প্রস্তাব, মাননীয় স্পিকার আপনি একটু আগে যেটা বললেন, মাননীয় প্রধান বিরোধী দলীয় নেতা যেটা প্রস্তাব করেছেন, সেটার একটা বিকল্প অবশ্য এখানে আছে। টাস্ক ফোর্সের কাজটা অন্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে যদি খুব দ্রুত গঠন করা যায়, অনেক বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে আলোচনা করেও সমাধান করা যাবে, অনেক অভিযোগেরও নিষ্পত্তি করা যাবে। তবে টাস্ক ফোর্স সম্পর্কিত যে প্রস্তাবটা দিয়েছেন, সেটা শ্রম মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে আমার মনে হয় একটা টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা যায়। আর তাদেরকে বিমানবন্দর সহ সমস্ত জায়গায় যাতে যথাযথ সম্মান প্রদান করা হয় এবং অগ্রাধিকার দেওয়া হয়, সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় মানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি সহ একটা ওয়ার্কিং কমিটি করে আমরা সেই কাজটা করতে পারি, সেটা সরকারি পর্যায়ে। এটা যদি আপনারা, আমার মনে হয় এটাও আপনারা অ্যাড্রেস করতে চেয়েছেন, এটাও আমরা করতে পারি আমাদের প্রবাসী বন্ধুদের জন্য। আমাদের মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রীর ফার্স্ট ভিজিট নির্ধারিত হয়েছে। তার মানে এই না যে মানে মালয়েশিয়া ফার্স্ট, এটার গুরুত্ব তিনি দিয়েছেন। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য আমাদের 2 জন মন্ত্রী এবং উপদেষ্টাকে মালয়েশিয়া পাঠিয়েছিলেন। সরকারের উচ্চ পর্যায়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে যে কিভাবে শ্রমবাজার উন্মুক্ত করা যায়, আরও বেশি শ্রমশক্তি বাংলাদেশ থেকে প্রেরণ করা যায়। অনেকে এটাকে বহুল আলোচিতভাবে আদম ব্যবসা হিসেবে পরিচিত করে, শব্দ দুটো সম্মানিত নয়, সেজন্য আমি এখানে ব্যবহার করতে চাই না। কলঙ্কিত করেছে, অনেক ক্ষেত্রে মানব পাচারও করেছে, অনেক ক্ষেত্রে অর্থ পাচার করেছে। যারা জড়িত এই সমস্ত কর্মকাণ্ডে তাদের 100 জনের বিরুদ্ধে কয়েকদিন আগে একটি মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে মাননীয় স্পিকার। এগুলো গৃহীত ব্যবস্থা। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, আধুনিক, সহজলভ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন পাসপোর্ট সেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে পর্যায়ক্রমে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি এর পরিবর্তে আধুনিক পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত 73টি বাংলাদেশ মিশনের মধ্যে 71টি মিশনে পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। বিগত 6 মাসে উক্ত মিশনসমূহে ইস্যুকৃত পাসপোর্টের মধ্যে প্রায় 86% পাসপোর্ট এবং 14% এমআরপি পাসপোর্ট, যা প্রমাণ করে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ নির্বিঘ্নে পাসপোর্ট সেবা গ্রহণ করছেন। যেসব নাগরিকের এমআরপি পাসপোর্টের মেয়াদ বিদ্যমান রয়েছে, তারা মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত উক্ত পাসপোর্ট ব্যবহার করতে পারছেন। অন্যদিকে নতুন আবেদন ও পুনঃ ইস্যুর ক্ষেত্রে পর্যায়ক্রমে পাসপোর্ট প্রদান করা হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র এনআইডির পাশাপাশি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করে পাসপোর্টের আবেদন করতে পারছেন। ফলে তথ্য সংশোধনের প্রয়োজন হলে বিআরসি মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধনের মাধ্যমে পুনঃ ইস্যুর আবেদন দাখিলের সুযোগ রয়েছে,
যা বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবিধা। এই বিষয়টা মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। এই জবাবটা এখানে আছে। আমরা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাধ্যমে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটা আমরা আমলে নিচ্ছি। পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট ইস্যু করা, অনলাইন আবেদন ও অনলাইন পেমেন্ট ব্যবস্থা, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য BRCর ভিত্তিতে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভিত্তিতে আবেদন গ্রহণের সুযোগ সৃষ্টি। কয়েকদিন আগে মন্ত্রণালয়ে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছিলাম। এই বিষয়ে মাননীয় স্পিকার এই নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গায়। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহের আওতাধীন দূরবর্তী ও দুর্গম এলাকায় মোবাইল এনরোলমেন্ট কিট বাড়ি বাড়ি গিয়ে যাতে এনরোলমেন্ট করতে পারে, মোবাইল এনরোলমেন্ট কিট ব্যবহার করে পাসপোর্ট আবেদন গ্রহণ ও সেবা প্রদান করা হচ্ছে। পাসপোর্ট ব্যবস্থা চালুর ফলে পাসপোর্টের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আবেদনকারীর 10 আঙ্গুলের ছাপ, আইরিশ স্ক্যান এবং সরাসরি উপস্থিতিতে ছবি গ্রহণের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে জালিয়াতি, প্রতারণা এবং অন্যের পরিচয়ে পাসপোর্ট গ্রহণের সুবিধা কার্যত বিলুপ্ত হয়েছে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিকট দ্রুততম সময়ে প্রস্তুতকৃত পাসপোর্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অবশিষ্ট বাংলাদেশ মিশন সমূহেও পর্যায়ক্রমে পাসপোর্ট কার্যক্রম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। তবে স্বীকার্য যে কিছু ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে পাসপোর্ট সেবা প্রাপ্তিতে কিছু প্রতিবন্ধকতা বিদ্যমান রয়েছে, যেমন মাল্টিপল অ্যাক্টিভ, বায়োমেট্রিক মিসম্যাচ, বিভিন্ন তথ্য সংশোধন, হারানো পাসপোর্ট, পূর্ববর্তী পাসপোর্ট যাচাই অথবা বিশেষ অনুমোদন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট যথাসময়ে সিস্টেমে আপলোড না করা, সমস্যার প্রকৃতি যথাযথভাবে অনুধাবন করতে না পারা অথবা পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট দপ্তরের সাথে সময় মতো সমন্বয় না হওয়ার কারণে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। আবেদনকারীদের যথাযথ দিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রেও সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া বা সমস্যা সমাধানের বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় অনেক প্রবাসী নাগরিককে একাধিকবার দূতাবাস বা পাসপোর্ট সেন্টারে যেতে হচ্ছে। ফলে তাদের অতিরিক্ত সময়, অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হচ্ছে। কিছু দেশে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট কার্যক্রম পরিচালনার ফলে অতিরিক্ত ভোগান্তি সৃষ্টি হচ্ছে। উদাহরণস্বরূপ মালয়েশিয়ার কুয়ালালামপুরে আবেদনকারীদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে এক স্থানে এবং পাসপোর্ট গ্রহণ করতে অন্য স্থানে যেতে হয়। পরবর্তীতে পাসপোর্ট অ্যাক্টিভেশনের সময় পুনরায় আউটসোর্সিং প্রতিষ্ঠানে যেতে হয়। ফলে আবেদনকারীরা বাড়তি দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন, যা সমাধান হওয়া প্রয়োজন এবং এই বিষয়ে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং উন্নততর পাসপোর্ট সেবা নিশ্চিতকরণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।